আজ আমরা ভারতের মধ্যযুগের ইতিহাস থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি আপকামিং সকল ধরনের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আর মধ্যযুগের ইতিহাস থেকে কোনো প্রশ্ন আটকাবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। কুতুবউদ্দিন আইবক ছিলেন ঘুরিদ সম্রাট মোহাম্মদ ঘুরির একজন তুর্কি সেনাপতি। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি উত্তর ভারতে তার নিজস্ব শাসন প্রতিষ্ঠা করেন এবং দিল্লির সালতানাতের ভিত্তি স্থাপন করেন। 1206 থেকে 1210 সাল পর্যন্ত তিনি দিল্লির সুলতান হিসাবে রাজত্ব করেছিলেন। নেক্সট, কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। তিনি 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু মিনারের কেবল প্রথম তলার কাজ শেষ করতে পেরেছিলেন। কুতুব মিনারের বাকি তলার কাজ তার উত্তরসূরি ইলতুৎমিশ সম্পূর্ণ করেছিলেন। নেক্সট, দিল্লি সালতানাতের মধ্যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে ইলতুৎমিশ। চলিসা বা চাহালগানি কার সময়ে ছিল? অপশন নাম্বার এ, ইলতুৎমিশ। দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন? রাজিয়া সুলতানা। তিনি দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন। নেক্সট, দিল্লি সালতানাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজি। তিনি দিল্লি সালতানাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। নেক্সট, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির রাজসভায় কে তুতি-ই-হিন্দ নামে পরিচিত ছিলেন? আমির খসরু। আমির খসরু আলাউদ্দিন খলজির রাজসভায় তুতি-ই-হিন্দ নামে পরিচিত ছিলেন। নেক্সট, মোহাম্মদ বিন তুঘলকের টোকেন মুদ্রা কোন ধাতু দিয়ে তৈরি ছিল? তামা। তামা দিয়ে মোহাম্মদ বিন তুঘলকের টোকেন মুদ্রা তৈরি করা হয়েছিল। নেক্সট, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ কে সরিয়েছিলেন? মোহাম্মদ বিন তুঘলক। তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে সরিয়েছিলেন। তিনি 1327 খ্রিস্টাব্দে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দৌলতাবাদ পূর্বে দেবগিরি নামে পরিচিত ছিল এবং এটি বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত। তিনি চেয়েছিলেন সমগ্র ভারত উপমহাদেশকে তার সাম্রাজ্যের অধীনে আনতে এবং সেই কারণে তিনি দৌলতাবাদকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করেছিলেন। তবে এই স্থানান্তর জনগণের জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। এতে বহু মানুষ মারা গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি তার ভুল বুঝতে পেরে পুনরায় দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। নেক্সট, ফিরোজ শাহ তুঘলক কয়টি নতুন শহর প্রতিষ্ঠাতা করেছিলেন? উত্তর হবে 4টি। ফিরোজ শাহ তুঘলক 4টি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ফিরোজ শাহ তুঘলক কোন শাস্ত্র অনুবাদ করেছিলেন? দলিল-ই-ফিরোজ শাহী। দলিল-ই-ফিরোজ শাহী গ্রন্থটি ফিরোজ শাহ তুঘলক অনুবাদ করেছিলেন। নেক্সট, দিল্লি সালতানাতের শেষ বংশ কোনটি ছিল? উত্তর হবে লোধি বংশ। লোধি রাজবংশ প্রতিষ্ঠা করেন বাহলুল
খান লোদি। এই বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, যিনি 1226 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন। এই পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সালতনাতের সমাপ্তি ঘটে এবং মোগল সাম্রাজ্যের সূচনা হয়। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। নেক্সট, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, বাবরনামা কোন ভাষায় রচিত? বাবরনামা রচিত হয়েছিল তুর্কি ভাষায়। নেক্সট, বাবর পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। নেক্সট, হুমায়ুনের জীবনী হুমায়ুননামা কে লিখেছিলেন? গুলবেদন বেগম। তিনি হুমায়ুনের জীবনী হুমায়ুননামা লিখেছিলেন। আকবর কত সালে সিংহাসন আরোহণ করেন? উত্তর হবে অপশন নাম্বার এ, 1556 খ্রিস্টাব্দে আকবর সিংহাসন আরোহণ করেছিলেন। নেক্সট, আকবরের রাজসভায় কতজন নবরত্ন ছিলেন? আকবরের রাজসভায় 9 জন নবরত্ন ছিলেন। নেক্সট, আকবরনামা রচয়িতা কে ছিলেন? আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল। নেক্সট, আইন-ই আকবরী কার লেখা? আইন-ই আকবরী লিখেছিলেন আবুল ফজল। দ্বীন-ই-ইলাহি ধর্ম প্রচলন কে করেছিলেন? দ্বীন-ই-ইলাহি ধর্ম প্রচলন করেছিলেন আকবর। হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি মোগল সম্রাট আকবরের সেনাবাহিনী এবং মেবারের মহারানা প্রতাপের মধ্যে হয়েছিল। হলদিঘাটের যুদ্ধে মেহরানগড় কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে রানা প্রতাপ। নেক্সট, তুজুক-ই-জাহাঙ্গীর কোন সম্রাটের আত্মজীবনী? জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীর নামে পরিচিত। শাহজাহান কোন সালে সিংহাসন বসেছিলেন? 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সিংহাসনে বসেন। তাজমহল নির্মিত হয়েছিল কার স্মৃতিতে? মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মিত হয়েছিল। অপশন বি রাইট অ্যান্সার। শাহজাহানের রাজত্বকালকে কি নামে ডাকা হয়? শাহজাহানের রাজত্বকালকে স্বর্ণযুগ নামে ডাকা হয়। এর কারণ হলো এই সময়কালে মোগল সম্রাট স্থাপত্যকলার ব্যাপক উন্নতি ঘটিয়েছিল এবং শাহজাহান অনেক বিখ্যাত স্থাপত্য যেমন তাজমহল, লালকেল্লা, জামে মসজিদ ইত্যাদি নির্মাণ করেছিল। এই জন্য এই সময়কালকে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়েছে। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। নেক্সট, ঔরঙ্গজেব কোন সালে গদি দখল করেছিলেন? 1658 সালে ঔরঙ্গজেব গদি দখল করেছিলেন। ঔরঙ্গজেব কোথায় সমাধিস্থ হয়েছিলেন? ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেব সমাধিস্থ হয়েছিলেন। নেক্সট, আল বেরুনির লেখা তাহকিক-ই-হিন্দ কোন ভাষায় রচিত ছিল? আরবি ভাষায়। আরবি ভাষায় আল বেরুনির লেখা তাহকিক-ই-হিন্দ রচিত হয়েছিল। তাহকিক-ই-হিন্দ মূলত
আরবি ভাষায় লেখা হয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের উপর লেখা একটি বিখ্যাত গ্রন্থ যা আল বিরুনি রচনা করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত পারস্য পণ্ডিত এবং লেখক। কিতাব উল হিন্দ নামেও এটি পরিচিত। নেক্সট, ইবন বতুতা কোন দেশের ভ্রমণকারী ছিলেন? ইবন বতুতা মরক্কো দেশের ভ্রমণকারী ছিলেন। নেক্সট, তাবকাত ই নাসিরি কার লেখা? উত্তর হবে অপশন নাম্বার এ, মিনহাজ ই সিরাজ। মিনহাজ ই সিরাজ তাবকাত ই নাসরি লিখেছিলেন। নেক্সট, ফুতুহ উস সালাতিন কে রচনা করেছিলেন? জিয়াউদ্দিন বারানি। তিনি ফুতুহ ইস সালাতিন রচনা করেছিলেন। বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সময়ে কোন কবি পারস্যে চিঠি লিখেছিলেন? হাফিজ বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সময়ে পারস্যে চিঠি লিখেছিলেন। নেক্সট, আকবরনামা কত ভাগে বিভক্ত? আকবরনামা 4টি ভাগে বিভক্ত। নেক্সট, শেরশাহ কোন রাজবংশের ছিলেন? শাহ সুর বংশের ছিলেন। শাহ সুরি কোন মুদ্রা চালু করেছিলেন? তিনি রুপিয়া নামে একটি মুদ্রা চালু করেছিলেন। নেক্সট, বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট, বাংলার হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় কেন? বাংলার হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় কারণ তিনি শিল্পের পৃষ্ঠপোষকতার জন্য বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইওর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।